অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। কাটেনি গ্যাস সংকট, ভোগান্তি দেশ জুড়ে। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, আবাসিক ও শিল্প খাতে অচল অবস্থা। এবং দেশ জুড়ে বাড়ছে হাম ও ডেঙ্গুর উদ্বেগ। হামে আরও 5 শিশুর মৃত্যু, প্রাণহানি 810। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি আসিয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি। পরে রাষ্ট্রপতি কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হতেই পারে, তাই অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। দেশে এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কমে গেছে সরবরাহ। অনেক সিএনজি স্টেশন গ্যাস না পেয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা ও পুরান ঢাকা সহ গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন আবাসিক এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকে ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। একই সঙ্গে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কমে গেছে গ্যাসের চাপ, ব্যাহত হচ্ছে উৎপাদন। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে কম বেশি একই চিত্র। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এটি সাময়িক সমস্যা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সংকটের কারণে গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় 2200 মিলিয়ন ঘনফুটে, যেখানে দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট। আমরা গাড়ি চালাতে পারতাছি না, ঠিক মতো রুজি করতে পারি না এবং আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। নেত্রকোনায় 8 থেকে 10,000 সিএনজি আছে, আমরা কোনো গ্যাস পাইতেছি না। এলপি গ্যাসও ছিল না, এলপি গ্যাস দিয়ে আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। বিগত 1 মাস যাবতই আমরা লাইনে প্রেসার খুবই কম পাইতেছি, তার কারণে গাড়িতেও আমরা চাপ খুব কম দিতে হয়েছে। বিগত 3 দিন যাবত আমরা একদম গ্যাস পাচ্ছি না। আমাদের প্রেসার 2 বা 3, যেটা গ্যাস সরবরাহ প্রেসার যেটাকে বলি পিএসআইজি 2 পাইতাম বা পাওয়া গেছে, যে কারণে গ্রাহক পর্যায়ে কিছু না কিছু গ্যাস গিয়েছে। আজকে সকাল থেকে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াতে এলএনজি টার্মিনাল একেবারে গ্যাস সরবরাহ শূন্যে নেমে গেছে। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা হিসেবে উল্লেখ করেন তিনি। তবে দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় বলেও জানান জামাত আমির। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামাত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছেও বলে অভিযোগ করেন তিনি। সংবিধান সংস্কার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, উনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা উনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন।
জাতিকে শান্তিতে থাকতে দিন। দেশজুড়ে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এতে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 810 জনে। একই সময়ে নতুন করে আরও 1137 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। একই সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণও অব্যাহত রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে 3 দিনের বেশি পরিষ্কার পানি জমতে দেওয়া যাবে না। জ্বর, শরীর ব্যথা, বমি, অতিরিক্ত দুর্বলতা বা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যদিকে হাম প্রতিরোধে শিশুদের সময় মতো এমআর টিকা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। জ্বরের সঙ্গে শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর ছিল, তার উপরে গায়ে র্যাশ উঠছিল। এই র্যাশের জন্য আগের চেয়ে অনেকটা ভালো আছে। প্রচুর জ্বর ছিল, 102-3 এরকম জ্বর ছিল। পরে এই আজকে 2 দিন যাবত এরকম হামের একটা ভাব হয়েছে। এখন দেখি প্রচুর পরিমাণে এরকম, তার জন্য এসে আমার ভর্তি হওয়া। যে সন্ধ্যাবেলা র্যাশ হয়েছে, পরের দিন ডাক্তারের দেখাইছি, বলছে যে হাম হয়েছে। আজকে আমরা 6 দিন হসপিটাল। হ্যাঁ, আগের চেয়ে ভালো, সুস্থ। গোটা গোটা হাম টাইপের কিছু ছিল, চোখ অনেক ফুলানো ছিল, এমনকি মুখে অনেক ঘাও ছিল। এই জন্য আমি আসছি। 7-8 দিন যাবত জ্বর ছিল, হাম ছিল, ঘালের ঘাও ছিল। তো সব মিলিয়ে আমি এখানে আসছি। আগের তুলনায় মোটামুটি ভালো। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে। অস্বাভাবিক বেড়েছে সবজির দাম। চাল, মাছ, মুরগি, ডিমের দরও ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে কোনো কোনো সবজির দাম বেড়েছে 3 গুণ পর্যন্ত। এতে সবচেয়ে বেশি চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়া স্বাভাবিক হলে ও নতুন ফসল বাজারে এলে দাম কমে আসবে। বিস্তারিত শান্ত মাহমুদের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। বৈরী আবহাওয়ার প্রভাব এবার সরাসরি পড়েছে বাজারে। নিত্যপণ্যের তালিকায় একের পর এক পণ্যের দাম বাড়ছে। সংসারের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। টানা বৃষ্টি আর ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাহত হচ্ছে কৃষিপণ্য সরবরাহ ও পরিবহন। কোথাও জলাবদ্ধতা, কোথাও আবার সড়ক যোগাযোগের ধীরগতি। সব মিলিয়ে রাজধানীর বাজারে কমছে পণ্য সরবরাহ। 100 টাকার নিচে নেই প্রায় কোনো সবজি। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। 1 মাস আগেও ভালো মানের কাঁচামরিচ 100 থেকে 120 টাকা কেজিতে পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকায়। মাছ, মাংস বলেন, তরকারি বলেন, সবকিছু দামই এখন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বরং বাজেটে পরে আরও অনেক বেড়েছে। স্পেশালি এর জন্য পুরো গভর্নমেন্টও দায়ী না, কিছুটা প্রকৃতির দুর্যোগও দায়ী। সবজির পাশাপাশি বেড়েছে ডিমের দামও, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় 10 টাকা বেশি। চালের বাজারেও অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। একই চিত্র দেখা গেছে মাছের বাজারে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। মুরগির বাজারেও স্বস্তি নেই। সবজি তো 100-র নিচে কোনো কিছু নাই। মাছের দামও আপনার ছোট ছোট জাটকা ইলিশ, এটা কেজি চাচ্ছে 1400 টাকা। আপনার রুই মাছ বলেন আর যে মাছ বলেন, তেলাপিয়া বলেন, সব কিছুরই দাম অনেক বেশি। মুরগির বাজারেও আগুন লাগছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে মাঠ পর্যায় থেকে পণ্য সংগ্রহ করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি ঢাকায় সরবরাহ করতে তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। শশা হাইব্রিডটা 120-30-40, আর দেশিটা 160-80। বন্যার কারণে সব শেষ। বৃষ্টি বাদল আর কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমাদের দেশি পেঁয়াজ তারপরেও মোটামুটি দাম কমে আছে। গত সপ্তাহে 130 টাকা ডজন ছিল, 45 টাকা হালি ছিল আর কি। এখন একটু বাড়ছে, 140 টাকা ডজন, 50 টাকা হালি বিক্রি হচ্ছে। আগে যেরকম মাছ বেশি বেশি আসতো, এখন ওই পরিমাণ মাছ আসে না। মুরগি দেশিটা বিক্রি করতেছি আজকে 680, 650 এরকম। আর সোনালী অরিজিনালটা বিক্রি করতে আছি 350-60। বৈরী আবহাওয়া আরও দীর্ঘ হলে স্থানীয় সরবরাহ শৃঙ্খলা চাপ বাড়তে পারে।
তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার আশা করছে বাজার সংশ্লিষ্টরা। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। দেশজুড়ে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে নদী বন্দরে বহাল রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নওগাঁ ও নেত্রকোনা নিম্নাঞ্চলে দেখা দিয়েছে স্বল্প মেয়াদী বন্যা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা বাড়লেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। এতে বাড়িঘর ও ফসলি জমি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। পানি আরও বাড়লে নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি কমছে, কিন্তু এখন যদি পানি বাড়ে তাহলে ছাগল গরু নিয়ে খুব কষ্ট। আর বন্ধ মধ্যে যে মানুষ পাটগুলো আবাদ করছে, এগুলো তো পানি উঠলে খুব মুশকিল, কাটাই যাব না, নষ্ট হয়ে যাবো। যমুনা নদীর পানি গতকাল থেকে একটু কমছে, বৃষ্টি যদি না হয় আরো একটু কমবে আর কি। পানি বাড়লে মনে করেন যে এটি আবাদ টাবাদ করছে, এটি ধান পাট কাটা, পাট ধোয়া বা পশু পাখির গরু ছাগলের ঘাস টাসে একটু সমস্যা। বাংলাদেশি পাসপোর্টে আবারও ইসরায়েল ব্যতীত শব্দ দুটি যুক্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া এই শব্দ বন্ধ পুনর্বহাল করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের 3 শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। রংপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত ABM রব্বানী বাপ্পির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মানিক। একটি ছোট্ট বই পাসপোর্ট বহন করে রাষ্ট্রের পরিচয়, কূটনীতির বার্তা আর জাতীয় ইতিহাস। নতুন সরকারি আদেশে এবার পাসপোর্টে আবারও ফিরছে বহু আলোচিত ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। 2020 সালে বাংলাদেশি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল এই শব্দ দুটি। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি এবং ফিলিস্তিন ইস্যুতে অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, যা নিয়ে সাধুবাদ জানিয়েছেন জুলাই শহীদ আবু সাঈদের বাবা, ভাইসহ সাধারণ মানুষও। খুশি সরকারের উপর যে জুলাই বিপ্লবের যে আইকনিক শহীদ আবু সাঈদ সহ শহীদ ওয়াসিম এবং শহীদ মীর মুগ্ধ ভাইকে পাসপোর্টে যে ছবি তাদের থাকবে, এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়। সরকার যেন আমার ছেলের নামটা জীবিত থাকে, ওটাই আমি চাই। শুধু শব্দবন্ধই নয়, বদলাচ্ছে এই পাসপোর্টের ভিজুয়াল পরিচয়ও। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 3 শহীদ, রংপুরে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়াও যুক্ত হচ্ছে জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস। ছবি যেগুলো দেওয়ার ব্যাপারে বলছেন, এটা ওইভাবে প্রয়োজন না আমি মনে করি। তাদেরকে এমনি মানুষ স্মরণ করবে। পাসপোর্টের মধ্যে তাদের ছবি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমাদের জুলাই অভ্যুত্থানটা আরও বেশি স্বীকৃত হবে। ভালোই হবে, কারণ একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে কার মাধ্যমে, এটা বিশ্ব জানুক। খুবই পজিটিভভাবে দেখছি, এটা প্রশংসনীয় একটা কাজ বলতেই হবে। কেননা এই পাসপোর্টের এই জলছাপ থেকে জুলাই গণঅভ্যুত্থানে যে এই আত্মত্যাগ, মহান একটা গণঅভ্যুত্থান হয়েছে, এটাতে জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এটা আমাদের দেশ এবং দেশের বাইরের গণ্ডিতেও এটা পরিচিতি পাবে। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতনের পর সরকারের এই উদ্যোগের মাধ্যমে পররাষ্ট্রনীতির বার্তা এবং বিশ্ববাসীর মাঝেও জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরার সুন্দর প্রয়াস হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। জুলাই স্মৃতির প্রধান স্মৃতিটা হলো জুলাইয়ের সেই শহীদগণ যারা জুলাইয়ের গণঅভ্যুত্থান করতে গিয়ে, বিপ্লব করতে গিয়ে, কর্তৃত্ববাদ ফেসিবাদকে হঠাৎ থেকে যারা জীবন দিয়েছেন। সুতরাং তাদের স্মৃতির কথা মনে রেখে তাদেরকে যদি সম্মানিত করা হয় আন্তর্জাতিকভাবে, এটা একটা ভালো উদ্যোগ। এবং এটা কিভাবে করা যেতে পারে, বিশ্বের অন্যান্য দেশও কিভাবে করেছে, অন্যান্য পাসপোর্টগুলোতে কি আছে, সব কিছু বিবেচনা করেই এই স্মৃতিটাকে আফুল করতে হবে আমাদের। তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য
তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে, অর্থাৎ ধাপে ধাপেই কার্যকর হবে এই পরিবর্তন। চ্যানেল এস নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। আজ ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নৌবাহিনী প্রধান। এরপর নৌ সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তারা। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর দেশের সমুদ্র সীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষায় নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী ব্লু ওয়াটার নেভিতে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি। আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেম সহ উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব আরও সুসংহত করার কথাও জানান। গত 16 জুলাই তাকে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয়া হয়। তিনি অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সাভারের মজিদপুর দিঘিরপাড় মসজিদ বাড়ি এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট আগুনে কাউসার ও তার স্ত্রী রুবি নামে এক দম্পতি দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসায় কয়েল জ্বালানোর সময় লিক হওয়া গ্যাসে আগুন ধরে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকদের প্রাথমিক তথ্যে জানা গেছে, কাউসারের শরীরের প্রায় 80% এবং রুবির শরীরে প্রায় 24% দগ্ধ হয়েছে। সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাছ অক্সিজেন সরবরাহের মাধ্যমে জীবন রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও পঞ্চগড় বন বিভাগের আয়োজনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে 10 দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এই সময় জেলা প্রশাসক সুক্রিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য ঠেকাতে বাংলাদেশ সহ 60 বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে কার্যকর হওয়া এ ব্যবস্থায় বাংলাদেশি পণ্যে বসছে 10% শুল্ক। নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% ওপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্য পণ্য সহ বেশ কয়েকটি পণ্য থাকছে এর আওতার বাইরে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, 1974 সালের ট্রেড অ্যাক্টের অধীনে এই শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দাবি, প্রায় 1 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করে আসছে। এবার বাণিজ্য অংশীদারদেরও একই ধরনের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। নতুন সিদ্ধান্তে বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো সহ 17টি দেশের পণ্যে 10% শুল্ক বসেছে। চীন সহ আরও 38টি দেশের পণ্যে আরোপ করা হয়েছে 12.5% শুল্ক। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র রূপ নিয়েছে। শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ পাল গঙ্গোয়ারকে নতুন দায়িত্ব দেওয়া হলেও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপির আহ্বানে চলা এই আন্দোলনের সমর্থনে 26 দিন অনশন করার পর পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক তা ভঙ্গ করেছেন। এদিকে ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে স্বাস্থ্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি দেশজুড়ে প্রতিটি জেলা একদিন এক দাবি শীর্ষক নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁস প্রতিরোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে শনিবারের মধ্যে সরকার সিদ্ধান্ত জানাবে বলে সিজেপির কাছে সময় নিয়েছে।
17 বছর পর আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সূচি অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। 28 মে থেকে 1 জুন পর্যন্ত লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। সর্বশেষ 2010 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর এবার আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। একই সময়ে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারাও খেলবে 3 ম্যাচের টি20 ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসের টেস্ট এবং নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। কাটেনি গ্যাস সংকট, ভোগান্তি দেশ জুড়ে। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, আবাসিক ও শিল্প খাতে অচলাবস্থা। দেশ জুড়ে বাড়ছে হাম ও ডেঙ্গুর উদ্বেগ। হামে আরও 5 শিশুর মৃত্যু, প্রাণহানি 810। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ভারতে প্রশ্ন ফাঁস ইস্যু, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র। ধর্মেন্দ্র প্রধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল। এবং 17 বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে ঐতিহাসিক লর্ডসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সূচি প্রকাশ। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।